এবার হচ্ছে আমরা অটোপসি করার পর যে আমরা একটা রিপোর্ট বানাইতে হয়, ওটাকে বলা হয় ময়নাতদন্ত রিপোর্ট বা অটোপসি রিপোর্ট বা পোস্টমর্টম রিপোর্ট। ওই রিপোর্টে আমরা কি কি থাকে, ওই রিপোর্ট আমরা কিভাবে লিখবো। তো আমরা করার পর তো আমরা যে ফাইনাল রিপোর্টটা দিব, অবভিয়াসলি একটা রিপোর্টের একটা প্যাটার্ন থাকবে। তো ওই রিপোর্টটা কেমন থাকবে ওটা আমরা একটু দেখি। ওই রিপোর্টের অটোপসি যে রিপোর্ট, অটোপসি রিপোর্ট, অটোপসি রিপোর্টের 3টা পার্ট থাকে। অটোপসি রিপোর্টে কয়টা পার্ট থাকে? 3টা পার্ট। একটা কি, প্রথমটা হচ্ছে আমাদের প্রিএম্বল, প্রিএম্বল। সেকেন্ডটা হচ্ছে আমাদের বডি। আর থার্ড পার্টটা কি? থার্ড পার্ট হচ্ছে আমাদের কনক্লুশন। কনক্লুশন। এখন আমাদের প্রিএমবেলে কি কি থাকবে? প্রিএমবেলে আমাদের থাকবে হচ্ছে, প্রথমে হচ্ছে আমাদের যে মানে আমাদের থাকবে প্রিএমবেলে নর্মালি কি থাকে, আমাদের কে অর্ডার করছে, মানে হচ্ছে আমাদের একটা অথরিটি যে আমাদের অটোপসি অর্ডার করছে তার নাম থাকবে। তারপর বডিটা কখন আমাদের মর্গে আসছে ওইটা থাকবে। আমাদের এক্সামিনেশনের ডেটটা, টাইমটা, মানে কখন আমরা এক্সামিনেশন করতেছি। তারপর তার যে বডিটা, তার নেম কি, এজ কি, মানে মানুষটার নেম, এজ, এইসব জিনিস। আর বডির মধ্যে কি থাকবে? বডির মধ্যে তার যে এক্সটার্নাল ইন্টারনাল এক্সামিনেশন যে করছি, ওগুলোর যে পজিটিভ নেগেটিভ কি কি ফাইন্ডিং, আমরা যত সব ফাইন্ডিং পাইছি এগুলো আমাদের সব বডিতে থাকবে। তারপর কনক্লুশন, লাস্টে কনক্লুশন হইতেছে আমাদের এই যে মেডিকেল অফিসার, যে মানে যে করছে এটা অটোপসিটা, সে লাস্টে তার ওপিনিয়ন দিবে যে সে কজ অফ ডেথটা কি হইতে পারে, কিসের জন্য সে মারা গেছে, তার পুরা কেসটা নিয়ে তার একটা ওপিনিয়ন দিবে। এটা হইতেছে কনক্লুশন। তার মানে প্রিএম্বল, বডি, কনক্লুশন। আমরা হচ্ছে বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটা পোস্টমর্টম রিপোর্ট একটা স্যাম্পল হিসেবে দেখাবো। আচ্ছা, এই যে এটা কিন্তু একটা হচ্ছে একটা ময়নাতদন্তের একটা রিপোর্ট। হ্যাঁ, এটা কিভাবে একটা রিপোর্টের কয়টা পার্ট তো বললাম, আমরা একটু পার্ট গুলো বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা দেখলাম কি প্রিএম্বল। প্রথমে প্রিএম্বলের মধ্যে আমাদের কি কি মানে থাকতে পারে। তো এইখানে একটা বাংলাদেশ ফর্মের একটা নাম্বার থাকে যে 5372, এটা কিন্তু বাংলাদেশ, মানে এটা একটা ফিক্সড নাম্বার, এটা বাংলাদেশ ফর্মের নাম্বার। তারপর আমাদের থাকে পোস্টমর্টম নাম্বার কোনটা, তারপর হচ্ছে স্টেশন কি, এরপর হচ্ছে কি তারিখে, আমরা বললাম না ডেট আর প্লেস এক্সামিনেশনের, তো কয় তারিখে এক্সামিনেশনটা হচ্ছে, আমাদের কোন থানাতে এক্সামিনেশন, যে রেফারেন্স কোতোয়ালি মডেল যেটা, এটা হচ্ছে কোন থানা নেম, তারপর ডেট, তারপর পোস্টমর্টমের নাম্বার, তারপর হচ্ছে তোমার বাংলাদেশ ফর্ম। আচ্ছা, এরপর কি, ওই যে নেম, আমরা প্রিএমবেলে কি কি থাকে দেখো, নাম, লিঙ্গ, বয়স এবং গোত্র, মানে হচ্ছে ওই পার্সনটার নাম, নেম, এজ, সেক্স, এগুলা থাকবে। তারপর হচ্ছে কোথা থেকে বডিটা আমরা আনা হয়েছে ওটা থাকবে। তারপরে থাকবে হচ্ছে যে কনস্টেবল কর্তৃক আনা হয়েছে তার নাম, মানে যে কনস্টেবলটা ডিটেক্ট মানে আইডেন্টিফাই করছে তার নাম আর থানার নাম্বার। তারপর হচ্ছে ডেট অ্যান্ড টাইম অফ দ্য এক্সামিনেশন, যে এই যে লাশ কাটা মর্গে আনায়নের দিন আর টাইম। তারপর হচ্ছে কখন অ্যারাইভাল ইন দ্য মর্গে কখন আসছে, এই যে প্রেরণের দিন আর ক্ষণ, মানে মর্গে কখন আসছে। তারপর হচ্ছে পুলিশ কর্তৃক প্রদত্ত, পুলিশ কি কি তথ্য দিছে। তারপর হচ্ছে যে ব্যক্তি মেডিকেল অফিসারের সম্মানে যেটা বডি আইডেন্টিফাই করছে, তার হচ্ছে যে ব্যক্তি তার শনাক্ত করেছেন যার সামনে, তার ব্যাপারে ডিসক্রিপশন। তো এইগুলা হচ্ছে তার মেইনলি প্রিএম্বলে তার মানে কি কি দেখলাম আমরা, তার নেম, এজ দেখলাম, কোথা থেকে আনা হয়েছে দেখলাম, কনস্টেবল যে আনছে, তারপর কোন থানা, কোন তারপর টাইম অফ দ্য অ্যারাইভাল, ডেট অ্যান্ড প্লেস অফ দ্য এক্সামিনেশন, যে প্রেরণের দিন আর ক্ষণ, পুলিশ কর্তৃক প্রদত্ত তথ্য যে ব্যক্তি মেডিকেল অফিসারের সামনে শনাক্ত করছে তার ব্যাপারে। তারপর আসতেছে আমাদের বডির মধ্যে আমাদের কি কি থাকবে, ইন্টারনাল এক্সটার্নাল এক্সামিনেশনের ফাইন্ডিং, যেরকম হচ্ছে আমাদের বাহ্যিক কোনো লক্ষণ, মানে এক্সটার্নাল কি কি উন্ড আছে নাকি, যেমন এখানে দেখানো যাচ্ছে যে কোনো নো সাইন অফ এক্সটার্নাল উন্ড কুড বি ফাউন্ড। তারপরে আমাদের হচ্ছে বলছে মাথার খুলি ও মেরুদণ্ডে, মানে হচ্ছে ক্র্যানিয়াল ক্যাভিটিতে আমাদের কি কি সমস্যা আছে, কোন জায়গায় কি কি পাওয়া গেছে। এরপর হচ্ছে বক্ষস্থল, আমাদের থোরাসিক রিজিয়নে কি কি পাওয়া গেছে। তার এরপর আমাদের কি উদরের মধ্যে মানে অ্যাবডোমেন রিজিয়নে আমাদের কি কি পাওয়া গেছে। তারপর লাস্টে হইতেছে মাংসপেশি, হাড় আর হচ্ছে জোড়া, মানে হচ্ছে মাসেল, বোন আর হচ্ছে জয়েন্ট, এখানে আমাদের কি কি পাওয়া গেছে। আর লাস্টে একদম কনক্লুশন যেটা বলছি, কনক্লুশনের মধ্যে থাকবে এই যে মৃত্যুর কারণ সম্পর্কে মেডিকেল অফিসারের মতামত, মানে যে হচ্ছে অটোপসিটা করছে সে লাস্টে হচ্ছে একটা ওপিনিয়ন দিবে যে সে বডির সম্বন্ধে কি আইডিয়া পাইছে পোস্টমর্টম এক্সামিনেশন করার পর। তো এটাই মেনলি একটা পোস্টমর্টম এক্সামিনেশনের রিপোর্ট কেমন হবে, তার প্রিএম্বল কেমন থাকবে, বডি কেমন থাকবে, কনক্লুশন কেমন থাকবে। এখন অটোপসি রিপোর্ট বানানো শেষ। এখন আমরা যে অটোপসি করার পর আমরা ইনসিশন দেওয়ার পর যে ভিসেরা গুলা কালেক্ট করছি, হ্যাঁ, ওই ভিসেরা গুলো আমরা এখন কি করব। কিছু কিছু ভিসেরা আমরা হচ্ছে কেমিক্যাল আচ্ছা, এখন আমরা ভিসেরা গুলা কি করব। ভিসেরা, ওই ভিসেরা প্রিজার্ভেশন,
কিছু কিছু ভিসেরা আমরা হচ্ছে আমাদের কিছু মানে ধরো একটা পয়জনিং কেসে এখন আমরা বুঝতে হবে যে কোনো কেমিক্যাল পাওয়া গেছে নাকি। তো পয়জনিং এর কেসে আমরা এখানে কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য পাঠাই, আর কিছু কিছু জিনিস আমরা পাঠাই হচ্ছে হিস্টোপ্যাথোলজির জন্য। তো কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য আমরা ভিসেরা গুলা কি কি ভিসেরা আমরা পাঠাবো, আর হিস্টোপ্যাথোলজির জন্য আমরা কি কি ভিসেরা পাঠাবো। হিস্টোপ্যাথের জন্য হিস্টোপ্যাথোর জন্য আমরা কি কি ভিসেরা পাঠাবো, আর কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য কি কি ভিসেরা পাঠাবো। তো কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য আমরা হচ্ছে ভিসেরা কি কি পাঠাই, আমরা পাঠাই ফার্স্ট আমরা আচ্ছা আগে আমাদের জানতে হবে আমাদের কেমিক্যাল অ্যানালাইসিসটা এটা কোথায় করা হয়। করা হয় হচ্ছে ঢাকায় যে ফরেন্সিক ল্যাব একটা আছে মহাখালী ঢাকা মহাখালী ঢাকায় যে ফরেন্সিক ল্যাব আছে ওখানের মধ্যে করা হয়। আরেকটা হচ্ছে চিটাগং দামপাড়ায় সিআইডি আছে। সিআইডি মানে হচ্ছে চিফ কেমিক্যাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। আচ্ছা, তার মানে দুইটা জায়গায় করা হয়, মেইনলি হইতেছে মহাখালী ঢাকায়, আর চিটাগং এর জন্য চিটাগং এর দামপাড়ায় সিআইডি, যেটা চিফ কেমিক্যাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। আচ্ছা, এটা কিন্তু ওই সিআইডি না, হ্যাঁ এটা জাস্ট এটার একটা অ্যাব্রিভিয়েশন আর কি, যে সিআইডি চিফ কেমিক্যাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। আচ্ছা, তো এখানে হচ্ছে কেমিক্যাল অ্যানালাইসিস এই দুটা জায়গায় করা হয়। তো কেমিক্যাল অ্যানালাইসিস এর জন্য আমাদের হচ্ছে আগে দেখি কেমিক্যাল অ্যানালাইসিস এর জন্য আমাদের কি কি ভিসেরা, আমাদের কোন কোন ভিসেরা আমরা কেমিক্যাল অ্যানালাইসিস এর জন্য আমরা ইউজ করি। ভিসেরা কি কি হবে, একটা হচ্ছে স্টমাক, তিনটা ভিসেরা আমরা এখানে ইউজ করি উইথ ইটস কন্টেন্টস। তো স্টমাক আর তার কন্টেন্ট গুলো আমরা ইউজ করি। তারপরে আমরা ইউজ করি হচ্ছে লিভার আমরা কতটুকু লিভার ইউজ করব, আমরা হচ্ছে 500 গ্রাম থেকে বেশি। আমরা লিভার কতটুকু ইউজ করব, 500 গ্রাম বা হাফ কেজি আছে না, হাফ কেজি থেকে আমাদের বেশি হইতে হবে। লিভার 500 গ্রাম বা হাফ কেজি থেকে বেশি হইতে হবে, আর যদি 500 গ্রাম থেকে কম হয় তাহলে আমরা পুরো লিভারটাই ইউজ করব। আচ্ছা, তারপরে 3 নাম্বারটা কি, 3 নাম্বার হচ্ছে লংগিটিউডিনাল হাফ অফ ইচ কিডনি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই তিনটা ভিসেরা আমরা মেইনলি কেমিক্যাল অ্যানালাইসিস মানে কখনো যদি কোনো পয়জন বা কোনো কেমিক্যাল আমরা ডিটেক্ট করতে চাই তখন আমরা এই তিনটা ভিসেরা প্রিজার্ভ করব। এই প্রিজার্ভ করে ওগুলো আমাদের চিটাগং দামপাড়া বা হচ্ছে আমরা এটাকে পাঠাবো মহাখালীতে, যেন এইগুলোর মধ্যে কোনো পয়জনিং বা কোনো যে কোনো কেমিক্যাল সাবস্টেন্স আমরা পাই নাকি। আমরা এখানে কোয়েশ্চেন আসে এই যে কিডনির বিষয়টা, যে আমরা লংজিটুডাল হাফ অফ ইচ কিডনি কেন নিই, মানে হচ্ছে আমরা দুইটা কিডনিরই লংজিটুডাল হাফ মানে বলতে কি, এই যে একটা কিডনি এই যে এইরকম লংজিটুডাল হাফ নেব। তারপর হচ্ছে এই যে এরকম দুইটা কিডনি দিয়ে আমরা আমরা তো বলতে পারি যে ইচ কিডনি মানে হচ্ছে আমরা এখানে বলতে পারি যে দুইটা কিডনি কেন নিতে হচ্ছে, যে কোনো একটা কিডনি নিতে হয়। তো এটার কোশ্চেনে আমাদের আনসার আসবে কি, আমরা ইচ কিডনি কেন নিব, দুইটাই কিডনি কেন নিব, কারণ যে কোনো একটা কিডনি তো ড্যামেজ হতে পারে। এখানে তিনটা কোয়েশ্চেন হয়, একটা হচ্ছে ইচ কিডনি কেন, একটা হচ্ছে হাফ কেন, আর একটা হচ্ছে লংজিটুডাল কেন। ঠিক আছে, ইচ কিডনি কেন, কারণ হচ্ছে যে কোনো একটা কিডনি তো ড্যামেজ হতে পারে, তাই জন্য আমরা হচ্ছে দুইটা কিডনি নিব। তারপর হচ্ছে কি হাফ কেন নিব, কারণ হচ্ছে বাকি হাফটা দেখা যায় কি একটা ফার্স্ট অটোপসিতে আমরা কিছু বুঝতে পারি না, তাই জন্য আমরা বাকি হাফটা রেখে দিব যেন আমরা সেকেন্ড অটোপসি করলে কিছু মানে সেকেন্ড অটোপসি যেন করার একটা সুযোগ থাকে, তাই জন্য আমরা হাফ নিব, কারণ এটা সেকেন্ড অটোপসির জন্য আমরা রেখে দিব। আর লংজিটুডাল কেন নিব, লংজিটুডাল নিব কারণ হচ্ছে আমরা কিন্তু জানি যে লংজিটুডাল যদি একটা সেকশন করি একটা কিডনির, তাহলে কিন্তু আমরা হচ্ছে এটা এই যে মানে একটা হাফই পুরা কিডনিকে রিপ্রেজেন্ট করে। তো আমরা লংজিটুডাল নিব কারণ কি, এটা কিন্তু পুরা কিডনিটাকে রিপ্রেজেন্ট করতেছে, মানে লংজিটুডাল নিলেও কোনো সমস্যা নাই, মানে একটা কিডনি নিলেও যতটুকু, লংজিটুডাল হাফ নিলেও কিডনির আমরা সব পার্ট পাবো, মেডুলা পাবো, কর্টেক্স পাবো, যা যা দরকার সবগুলাই পাবো। এখন আসতেছি ভিসেরা গুলা কিভাবে আমাদের বটল ইয়েতে রাখা হয়। ফার্স্ট অফ অল আমাদের 3টা জার থাকে, ঠিক আছে, 3টা ভিসেরার জন্য 3টা জার, কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমরা 3টা ভিসেরার 3টা ডিফারেন্ট জারে আমরা রাখি না, এটাই হইতেছে কোয়েশ্চেন। একটা ভিসেরা আমরা স্টমাকটা আমরা রাখবো হচ্ছে একটা জারের মধ্যে, আর লিভার প্লাস কিডনি এটা রাখবো আমরা আরেকটা জারের মধ্যে। আর এখানে কিন্তু অবভিয়াসলি প্রিজারভেটিভ দিয়ে রাখা হবে, হ্যাঁ, এই যে একটা জার এই জার সবগুলাতে কিন্তু প্রিজারভেটিভ দেওয়া হয়। তারপরে হচ্ছে আর আরেকটাতে আমরা রাখবো শুধু প্রিজারভেটিভ,
প্রিজারভেটিভ রাখবো কন্ট্রোল টেস্টের জন্য, ফর কন্ট্রোল টেস্ট। এখন কোয়েশ্চেন আসবে যে তোমরা স্টমাক একটাতে রাখছো কিন্তু লিভার আর কিডনি দুইটা আলাদা আলাদা জিনিসে রাখছো, মানে হচ্ছে লিভার কিডনি একসাথে রাখছো আরেকটা জারে, এটা তো আমরা আলাদা আলাদা রাখতে পারতাম, কেন রাখলাম না? তারপর হচ্ছে আমরা মানে হচ্ছে স্টমাকের সাথে লিভার কিডনি একসাথে কেন রাখলাম না, স্টমাকটাকে আমরা হচ্ছে কেন আলাদা করে রাখলাম, এটা জিজ্ঞেস করা অনেক যে স্টমাকটা আমরা আলাদা করে কেন রাখলাম। কারণ কি, কারণ আমরা মেইনলি এটা আনসারে বলবো যে আমরা এই যে পয়জনিংটা এটা পোস্টমর্টম নাকি অ্যান্টিমর্টম এটা বোঝার জন্য, পোস্টমর্টম বা অ্যান্টিমর্টম এই জিনিসটাকে আমরা বুঝি কি, পোস্টমর্টম নাকি অ্যান্টিমর্টম, পোস্টমর্টম আর অ্যান্টিমর্টম এটা আমরা বোঝার জন্য। আচ্ছা, তো আমরা বুঝবো কিভাবে অ্যান্টিমর্টম আর পোস্টমর্টম। হ্যাঁ, অ্যান্টিমর্টম মানে হচ্ছে মরার আগে আর পোস্টমর্টম মানে হচ্ছে মরার পরে। তো একটা মানে আমরা এই যে স্টমাকটা আলাদা করে রাখি লিভার আর কিডনির সাথে, কারণ কি আমরা ডিফারেন্সিয়েট করব যে এটা হচ্ছে আমরা যে ধরো কোনো পয়জনিং করা হয়েছে, এই পয়জনিংটা অ্যান্টিমর্টম না পোস্টমর্টম। অ্যান্টিমর্টম মানে হচ্ছে মানে এই পয়জনটা আগে খাওয়ানো হয়েছে, পয়জনিং এর কারণেই সে মারা গেছে। আর পোস্টমর্টম জিনিসটা কি, তাকে আগে মারা হয়েছে, মারার পরে তাকে এখন পয়জন দেওয়া হয়েছে যেন হচ্ছে আমরা মিসলিড করা যায় যে সে পয়জনিং এর কারণে মারা গেছে। তো এটাকে বলা হয় অ্যান্টিমর্টম আর পোস্টমর্টম এর পয়জনিং এগুলোর জন্য ডিফারেন্সিয়েট করার জন্য। তো আমরা কেন আলাদা রাখতেছি, কারণ কি আমরা হচ্ছে যদি শুধু স্টমাকে, হ্যাঁ যদি শুধু স্টমাকে পয়জন পাওয়া যায় তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে পোস্টমর্টম পয়জনিং, মানে হচ্ছে এই পয়জনটা সে পয়জনিং এর কারণে মারা যায় নাই, তাকে মারার পরে পয়জনিংটা দেওয়া হয়েছে। কারণ কি, শুধু স্টমাক যতক্ষণ না পয়জনটা লিভারে যাবে, কারণ লিভারে যাওয়ার পরে কিন্তু এখানে মেটাবলিজম হয় সবকিছু হয়, তখনই সে মারা যায়। তো এখন যদি পয়জনটা শুধু স্টমাকে থাকে, সে লিভারে যায় না, তার মানে বোঝা গেছে যে এই পয়জনটা তাকে পরে দেওয়া হয়েছে, সে পয়জনের জন্য মারা যায় নাই। কিন্তু অ্যান্টিমর্টম পয়জনিং এর কেসে দেখা যায় এই পয়জনটা স্টমাকেও থাকবে, লিভারেও থাকবে, সব জায়গায় থাকবে। কারণ কি, তখন লিভারে যাবে, লিভারে যাওয়ার পর তখনই হচ্ছে ওইখানে রিয়াকশনের জন্য সে মারা যাবে। কিন্তু আমরা যদি তিনটা একসাথে রাখি তাহলে কি হবে, তাহলে এই যে স্টমাকের যে পয়জন গুলো এগুলো কিন্তু লিভার কিডনিতে চলে যেতে পারে, তখন আমরা কিন্তু বুঝতে পারবো না যে পয়জনিং এর কেসটা কি হয়েছে, আগে অ্যান্টিমর্টম হয়েছে না পোস্টমর্টম, মানে তাকে আগে পয়জন দিয়ে মারা হয়েছে নাকি মারার পরে পয়জন দেওয়া হয়েছে। এই জন্যই হইতেছে বেসিক্যালি আমরা এটা তিনটা ডিফারেন্ট জারে রাখি, যেন হচ্ছে আমরা বুঝতে পারি যে অ্যান্টিমর্টম পয়জনিং না পোস্টমর্টম পয়জনিং, মানে লিভার কিডনি একসাথে রাখি, স্টমাকটা আলাদা রাখি। তো এইভাবে আমরা তিনটা জারে রাখলাম, জারে রাখার পর যেমন স্টমাকটা রাখলাম, লিভার কিডনি একসাথে রাখলাম, আর কিছু প্রিজারভেটিভ আরেকটা জারে রাখলাম। তো স্টমাকটা তারপর এগুলো সবকিছু আমরা হচ্ছে প্রিজারভেটিভ দিয়ে ফিল করব। আমরা যে স্টমাক তারপর লিভার কিডনি এগুলোর সাথে আমরা প্রিজারভেটিভ ইউজ করবো। কতটুকু পর্যন্ত প্রিজারভেটিভ ইউজ করব, আমরা হচ্ছে প্রিজারভেটিভ এমন ভাবে ইউজ করব যেন 1/3 আমাদের কতটুকু 1/3 আমাদের সামনে স্পেস থাকে, ফাঁকা থাকে, 1/3 যেন ফাঁকা থাকে। প্রিজারভেটিভ আমরা জাস্ট এতটুকু পর্যন্ত ইউজ করব যতটুকু 1/3 ফাঁকা থাকবে। কেন, কারণ কি, কারণ হচ্ছে আমাদের গ্যাস ফর্মেশন হইতে পারে এখানে। আমরা যদি এই ভিসেরা থেকে আমাদের কি গ্যাস ফর্মেশন হয়, গ্যাস ফর্মেশন যদি হয় তখন দেখা যাবে আমরা যদি পুরাটুকু প্রিজারভেটিভ ইউজ করি, মানে একদম ফিল করে রাখি প্রিজারভেটিভ দিয়ে, তাহলে কি হবে, বাস্ট হয়ে যেতে পারে। তাই জন্য এই গ্যাসের জন্য কিছু হচ্ছে স্পেস রেখে দেওয়া হয়, গ্যাসের জন্য স্পেস রেখে দেওয়া হয় যেন হচ্ছে এখানে কোনো বাস্ট টাস্ট করে না। তো এরকম হইতেছে তিনটা, এইভাবে আমরা ভিসেরা রাখলাম, প্রিজারভেটিভ ইউজ করলাম, করার পর এগুলো একদম এয়ার টাইট করে দিলাম, টাইট করে সিল করে দিলাম তিনটা, হ্যাঁ সিল করে এবার হচ্ছে লক করব আমাদের তিনটা প্রিজারভেটিভ। আমরা তিনটা জার গুলো এখন আমরা এই যে প্রসিডিওরটা কি, আমরা এরকম জারে নিলাম, নিয়ে প্রিজারভেটিভ অ্যাড করলাম, অ্যাড করার পর এয়ার টাইট করে এবার হচ্ছে লেবেল করলাম যে এখানে স্টমাক, এখানে লিভার, কিডনি গ্লাসে করে এবার আমরা তিনটা জিনিসকে আমরা লক করে দিব। লক করে দেওয়ার পর আমরা হচ্ছে এখন এই তিনটা জিনিসই একটা বড় কন্টেনারে নিলাম, বড় বক্সে নিলাম, নেওয়ার পর হচ্ছে এই বক্সটাকেও আমরা হচ্ছে তালা মেরে দিব, তালা মেরে এগুলোর একটা চাবি রাখলাম আলাদাভাবে, চাবি সাথে হইতেছে আমাদের একটা পোস্টমর্টম রিপোর্ট, ইনকোয়েস্ট রিপোর্ট, এগুলা হচ্ছে সাথে রিকুইজিশন, এই তিনটা জিনিস আর চাবি, এগুলা সবকিছু একটা এনভেলাপে ভরে আমরা হচ্ছে কনস্টেবলকে দিয়ে দিব। তারপরে কনস্টেবলটা কি করবে, কনস্টেবলটা হচ্ছে সে একটা চিফ কেমিক্যাল যে এক্সামিনার আছে কেমিক্যাল অ্যানালাইসিস এর জন্য, তাকে এগুলো সব হ্যান্ড ওভার করবে, তারপর সে এগুলার কেমিক্যাল অ্যানালাইসিসটা করবে। এটা কিন্তু মেইন প্রসিডিওর। সে প্রিজারভেটিভ আমরা হচ্ছে ভিসেরা কিভাবে প্রিজার্ভ করবো, করে আমরা কিভাবে ক্যারি করে আমরা কিভাবে কেমিক্যাল অ্যানালাইসিস এর জন্য এগুলাকে সাপ্লাই করব। আচ্ছা, আমরা যে এই যে প্রিজারভেটিভ গুলো ইউজ করতেছি, আমাদের তো জানতে হবে যে আমরা কি কি প্রিজারভেটিভ ইউজ করি ভিসেরা প্রিজার্ভেশনে, আমাদের কোন কোন প্রিজারভেটিভ আমরা ইউজ করা হয়। তাহলে আমরা দেখি যে আমরা প্রিজারভেটিভ কি কি ইউজ করতেছি। আচ্ছা, আমাদের কি কি প্রিজারভেটিভ ইউজ করা হয়। প্রিজারভেটিভটা হচ্ছে
আমরা NaCl এর সোডিয়াম ক্লোরাইডের স্যাচুরেটেড সলিউশন, এটা হচ্ছে আমাদের সবচেয়ে কমন। হ্যাঁ, স্যাচুরেটেড সলিউশন এটা সবচেয়ে কমন, মোস্ট কমন, কিন্তু এটা কিন্তু কমন, সবচেয়ে কমন ইউজ করি। তারপরে আমরা ইউজ করব হচ্ছে কি অ্যাবসলিউট অ্যালকোহল। আমরা ইউজ করি কি অ্যাবসলিউট অ্যালকোহল। অ্যাবসলিউট অ্যালকোহল বলতে কি বুঝি আমরা? অ্যাবসলিউট অ্যালকোহল বলতে বুঝি আমরা 99.9% অ্যালকোহল, 99.9% অ্যালকোহল। তারপরে আমরা কি ইউজ করি? আমরা আরো ইউজ করি রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড স্পিরিট এটা কি? এটা হচ্ছে আমাদের 95.6% অ্যালকোহল, 95.6% অ্যালকোহল। আর আর ইউজ করি আমরা সাথে হচ্ছে ফরমালিন ইউজ করি। ফরমালিনটা আমরা ইউজ করি হইতেছে অটোপসি রুমটা ডিসইনফেক্ট করার জন্য। তো হিস্টোপ্যাথোলজি আমাদের কোথায় হয়? আমাদের হচ্ছে হিস্টোপ্যাথোলজি যে আমাদের মানে সিলেটের জন্য হিস্টোপ্যাথ কোথায় হয়? হিস্টোপ্যাথো হয় হচ্ছে আমাদের যে ইয়ে আছে না, প্যাথোলজি ডিপার্টমেন্ট, এসওএমসি, মানে সিলেট মেডিকেল কলেজে এসওএমসি প্যাথোলজি ডিপার্টমেন্ট, এসওএমসি প্যাথো ডিপার্টমেন্টে আমাদের হচ্ছে হিস্টোপ্যাথোলজিটা হয়। আচ্ছা, সবগুলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে যে প্যাথো ডিপার্টমেন্ট আছে না, তো প্যাথো ডিপার্টমেন্টে হচ্ছে এখানে ইয়ে হয়, হিস্টোপ্যাথোলজি হয়। হিস্টোপ্যাথোলজির জন্য আমরা কি কি ভিসেরা দিই? হিস্টোপ্যাথোলজির জন্য আমরা দিই হচ্ছে আমাদের ব্রেইন, আমরা হচ্ছে তার ডেড বডির ব্রেইন, হার্ট, তারপর হচ্ছে তার লাংস, কিডনি, লিভার। আর যদি হইতেছে প্রেগনেন্ট থাকে, ইন কেস অফ ফিমেল আমরা ইউটেরাসও দিব, ইউটেরাস দিব ফিমেলের কেসে। কেন কেন দিই আমরা ইউটেরাসটা? আমরা বুঝার চেষ্টা করি যে সে তো অনেক কেসে আমাদের প্রেগনেন্টও থাকতে পারে, প্রেগনেন্সি থাকার জন্য কিন্তু ওই যে অনেক ব্ল্যাকমেইলের কেসে, তারপর সে যদি বিয়ের আগে প্রেগনেন্ট থাকে তখন ওই জায়গায় মানে ওইসব কেসে সুইসাইডাল কোনো কেস থাকতে পারে, হ্যাঙ্গিং এর কেসে আমরা এগুলা দিই। এগুলো হইতেছে মোটামুটি আমাদের ভিসেরা প্রিজার্ভেশন। ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন বলে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে আমরা কোন কোন কেসে আমরা কোনো অপিনিয়ন দিতে পারবো না। অপিনিয়ন আমরা দিতে পারবো না, কি কি কেসে আমরা হচ্ছে কোনো অপিনিয়ন আমরা দিতে পারি না। আচ্ছা, তো আমরা একটু দেখি যে আমরা কোন কোন কেসে কোনো অপিনিয়ন দিতে পারি না। একটা হইতেছে আমাদের কোনো পয়জনিং এর কেস, আমাদের কিন্তু এগুলোতে কেমিক্যাল অ্যানালিসিস করে, আমরা কিন্তু ঠিক মতো অপিনিয়ন দিতে পারি না। পয়জনিং এর কেস, তারপর কোনো হচ্ছে ইলেকট্রিকিউশন হইলো, ইলেকট্রিকিউশন, তারপর হচ্ছে বার্ন, এরপর হচ্ছে ফল ফ্রম হাইট, তারপর হচ্ছে ড্রাউনিং, আর হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। এগুলার কেসে আমরা কি বলতে পারবো না? আমরা হচ্ছে তার যে ম্যানার অফ ডেথ আমরা কিন্তু বলতে পারবো না, তার ম্যানার অফ ডেথটা বলতে পারবো না, আমরা অপিনিয়ন দিতে পারবো না। কোন কোন কেসে আমরা অপিনিয়ন দিতে পারবো না? আমরা আরেকবার দেখি, আমরা কোনো পয়জনিং এর কেসে আমরা তার ম্যানার অফ ডেথটা বলতে পারবো না, তার ইলেকট্রিকিউশনের কোনো কেসে ম্যানার অফ ডেথ বলতে পারবো না, বার্নের বলতে পারবো না, ড্রাউনিং এর বলতে পারবো না, সেটা ফল ফ্রম হাইট হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এগুলোর কেসে আমরা ম্যানার অফ ডেথ বলতে পারবো না, আমরা তার কোনো অপিনিয়ন দিতে পারবো না। এগুলো হইতেছে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা সবাই ভাইবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমাদের যে অনেক টাইপের অটোপসি আছে না, যেরকম নেগেটিভ অটোপসি, অবসকিউর অটোপসি, পার্চুয়াল অটোপসি, এগুলো নিয়ে আমরা একটু হালকা ডিসকাশন হচ্ছে কি নেগেটিভ অটোপসি। নেগেটিভ অটোপসি কি? নেগেটিভ অটোপসি জিনিসটা কি একটু বুঝি আমরা। নেগেটিভ অটোপসি বলতে কি হয়, যখন আমরা হচ্ছে তার এক্সটার্নাল কোনো এক্সামিনেশন করলাম, ঠিক আছে, অটোপসি করলাম, তারপর আমরা তার ল্যাবরেটরি এক্সামিনেশনও করলাম, টক্সিকোলজিক্যাল অ্যানালাইসিস বা কেমিক্যাল অ্যানালাইসিসও করলাম, সবকিছু করলাম, করার পর আমরা তার কোনো কজ অফ ডেথ আমি বুঝতে পারবো না, কোনো নো ফাইন্ডিংস মানে হচ্ছে কোনো পজিটিভ ফাইন্ডিং আমরা পাচ্ছি না, মানে কোনো পজিটিভ ফাইন্ডিং আমরা পাচ্ছি না, মানে আমরা তার কজ অফ ডেথ একদমই বুঝতে পারতেছি না, আমরা কোনো পজিটিভ ফাইন্ডিং পাবো না, আমরা বুঝতেই পারবো না যে তার কজ অফ ডেথটা কি হয়েছে, কোনো কিছু দিয়ে বুঝতে পারবো না। যেমন এটা হইতে পারে, একটা কেস বলতে পারি, যে একটা মানুষ, হ্যাঁ, একটা সে সে হ্যাঙ্গিং, মানে হচ্ছে সে ফাঁসি দিছে, ফাঁসি লাগানোর পর হচ্ছে তাকে মানে হয় হোমিসাইড বা সুইসাইডাল ফাঁসি, যে কোনো হইতে পারে। তারপর তাকে হচ্ছে এবার মানে হচ্ছে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়ার পর সে তাকে এবার ফালাই দেওয়া হয়েছে, মানে হচ্ছে ড্রাউনিং করাই দেওয়া হয়েছে, নদীতে ফালাই দিচ্ছে বা যে কোনো জায়গায় ফালাই দিচ্ছে। তখন তার কি হবে? তখন কিন্তু আমরা তার কোনো মানে মাসেল বা বডি তেমন কিছুই নাই যেটা থেকে আমরা তার বুঝতে পারবো যে তার কজ অফ ডেথ কি, মানে মাসেল টাসেল বা যেগুলা থেকে আমরা বুঝতে পারি যে কজ অফ ডেথ কি, মানে কোনো কিছুই লেফট থাকবে না। তো আমরা এখানে তার কোনো ফাইন্ডিং পাবো না, তো এটা হবে তার নেগেটিভ অটোপসি।
বা একটা হইতে পারে তাকে বালিশ চাপা দিয়ে মানে মারা হয়েছে, তখনও কিন্তু আমরা তার কোনো হচ্ছে কজ অফ ডেথ, এটা এখানে এক্সটার্নাল বা মানে হিস্টোপ্যাথোলজি বা কোনো কিছুতে কনসিল কোনো ট্রমা আমরা বুঝতে পারতেছি না, এক্সটার্নাল কোনো ট্রমা আমরা বুঝতে পারতেছি না, তারপর হচ্ছে মানে তাকে এক্সটার্নাল ফাইন্ডিংস আমরা কিছু পাবো না, হিস্টোপ্যাথোলজিতেও কিছু পাবো না, তখন এটাকে বলা হবে কি নেগেটিভ অটোপসি। নেগেটিভ অটোপসি কখন, যখন হচ্ছে আমাদের হিস্ট্রিটা, আমাদের কখন হতে পারে, আমাদের যখন হিস্ট্রিটা ইনএডুকেট থাকে, তারপর হচ্ছে তার এক্সটার্নাল এক্সামিনেশন হয়তো বা ঠিক মতো করা হয়নি, বা ইন্টারনাল এক্সামিনেশন ঠিক মতো করা হয়নি, বা ল্যাবরেটরি ফাইন্ডিংটা ঠিক না, তার হচ্ছে টক্সিকল অ্যানালাইসিসটা ইনএডুকেট, বা হচ্ছে ডাক্তারেরও মাঝে মাঝে সমস্যা থাকতে পারে, সে ঠিক মতো অটোপসি যদি না করে তাহলেও তার নেগেটিভ অটোপসি সে ফাইন্ডিং নাও পাইতে পারে। তো এইটাই হইতেছে মেইনলি তার কি নেগেটিভ অটোপসি। আমরা কি বুঝতে পারছি নেগেটিভ অটোপসি মেইনলি জিনিসটা কি? তো নেগেটিভ আর অবস্কিউর অটোপসি কিন্তু আমরা একটু বুঝতে হবে। নেগেটিভ অটোপসি কি? নেগেটিভ অটোপসিটা হচ্ছে আমাদের একদমই ফাইন্ডিং নাই, কোনো ক্লু নাই, উই হ্যাভ নো ক্লু, কোনো ক্লু নাই। কিন্তু অবস্কিউর অটোপসিতে আমরা, অবস্কিউর মানে একটু ভাষা ঝাপসা ঝাপসা একটা ফাইন্ডিং পাবো, আমরা কিন্তু ক্লু আছে, মিনিমাম ক্লু আমরা পাবো, কিন্তু এখানে আমরা কোনো ক্লুই পাচ্ছি না, কিন্তু এখানে আমরা একটা মিনিমাম ক্লু পাবো অবস্কিউর অটোপসিতে। অবস্কিউর অটোপসিতে আমাদের জিনিসটা যেটা হবে, আমরা হচ্ছে ডেফিনিট কজ অফ ডেথটা আমরা বুঝতে পারবো না। এখানে আমরা কিন্তু কজ অফ ডেথ একদমই বুঝতে পারবো না, একদম কোনো কজ অফ ডেথ বুঝতে পারবো না। আর এখানে হচ্ছে ডেফিনিট কজ অফ ডেথ আমরা বুঝতে পারি না, ডেফিনিট কজ অফ ডেথ, কজ অফ ডেথ এখানে আমরা ডেফিনিট কজ অফ ডেথটা আমরা বুঝতে পারবো না। আমরা যে এক্সামিনেশন করি, আমরা হচ্ছে মানে আমরা যে ফাইন্ডিং গুলো পাবো, এখানে আমাদের কোনো ফাইন্ডিং পাবো না, এখানে আমাদের ফাইন্ডিং যেগুলো পাবো ওইখানে ফাইন্ডিং গুলো অবস্কিউর হবে, তারপর ইনডেফিনিট হবে, ইনডেফিনিট বা অবস্কিউর আমরা ফাইন্ডিং পাইতেছি। তো এই জায়গায় হচ্ছে তার মানে কি, এখানে আমরা কোনো ক্লু পাচ্ছি না, এখানে আমরা মিনিমাম ক্লু পাচ্ছি। তারপর হচ্ছে নেগেটিভ অটোপসির মধ্যে আমরা কজ অফ ডেথ একদম বুঝতে পারবো না, এখানে একটা ডেফিনিট কজ অফ ডেথ আমরা বুঝতে পারবো না, আর এখানে আমরা কোনো ফাইন্ডিং পাবো না, এখানে ফাইন্ডিংটা পাবো অবস্কিউর, মিনিমাম বা ইনডেফিনিট। আমরা কোন কোন কেসে আমরা ডেফিনিট ফাইন্ডিং পাবো না? তো আমাদের কিছু কিছু কেস থাকে, যেরকম হচ্ছে কোনো ধরো ন্যাচারাল কোনো ডিজিজ, ন্যাচারাল ডিজিজ হইতে পারে, যেরকম হচ্ছে তার কোনো ওয়ার্ক স্ট্রেস হইতে পারে, কোনো এপিলেপসির মতো ডিজিজ হইতে পারে, কোনো ইমোশনাল কোনো সমস্যা হইতে পারে, ওই টাইপের কেসে হচ্ছে আমরা দেখবো যে তার ফাইন্ডিং, অটোপসি করলাম, তার ফাইন্ডিং পাচ্ছে। মানে কেউ যদি অনেক বেশি স্ট্রেসের কারণে মারা যায়, অনেক বেশি স্ট্রেস সমস্যা বা ইমোশনাল কোনো ইমব্যালেন্সের জন্য বা এপিলেপসির জন্য, তখন তার অটোপসি করে আমরা ডেফিনিট কোনো ফাইন্ডিং পাবো না। এছাড়া হচ্ছে তার কোনো বায়োকেমিক্যাল কোনো ডিস্টারবেন্স যদি থাকে, যেমন হচ্ছে, যেমন কি কি ডায়াবেটিস যদি থাকে, ডায়াবেটিস মেলাইটাস, ইউরেমিয়া, পটাশিয়াম ডেফিসিয়েন্সি, এগুলা টাইপের জিনিসপত্র থাকলে তখন আমরা ফাইন্ডিং পাবো না। সাথে সাথে আরো আছে এন্ডোক্রাইন ডিসফাংশন, এন্ডোক্রাইন ডিসফাংশন এন্ডোক্রাইন ডিসফাংশন গুলা কি কি? থাইরোটক্সিকোসিস যদি থাকে, তার অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি যদি থাকে, তার থাইরোটক্সিকোসিস থাকে, তখন হচ্ছে আমরা তার ফাইন্ডিং পাবো না। এরপরে কি আছে? কনসিল ট্রমা। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা কিন্তু টিচার শুনতে চায় কনসিল ট্রমা। আর কনসিল ট্রমা বলতে তার একটা এক্সাম্পল শুনতে চায়, এটা স্পেসিফিক এক্সাম্পল, যেটার নাম কি? সেটার নাম হচ্ছে কনকাশন। তারা কিন্তু কনকাশন এটা অনেক ভালোভাবে শুনতে চায়, যে কনসিল ট্রমার মধ্যে কি পড়ে? কনকাশন। ঠিক আছে, কনকাশন যদি হয় তখন আমরা হচ্ছে তার ফাইন্ডিং গুলা পাবো না। হচ্ছে আরো কিছু কিছু ইয়েতে ফাইন্ডিং পাবো না, আমরা বললাম না ওপিনিয়ন দিতে পারবো না। পয়জনিং কেস, যেরকম অ্যানাস্থেটিক ওভারডোজ হতে পারে, কোনো আর্সেনিক পয়জনিং হতে পারে, ওই টাইপের আমরা ফাইন্ডিং অবস্কিউর হবে। আর কিছু আছে মিসেলিনিয়াস, যেরকম তার হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন থাকতে পারে, কোনো ড্রাগের রিয়াকশন থাকতে পারে, এরকম রিয়াকশনে আমরা অটোপসিতে কোনো ফাইন্ডিং পাবো না। এটাকে বলা হচ্ছে অবস্কিউর অটোপসি। এইগুলা কেসেসে আমরা হচ্ছে অটোপসি করলে আমরা ফাইন্ডিং গুলো অবস্কিউর দেখা যাবে। আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ভার্চুয়াল অটোপসি। হ্যাঁ, এটা কিন্তু এখন আমাদের যে মডার্ন যে জেনারেশনটা, এখন হচ্ছে যে টেকনোলজি, একটা হাইটেক যে আমরা জেনারেশন, যে লাইফ লিড করতেছি, ওখানে কিন্তু আমরা নতুন নতুন ইনভেনশন হয়। তো তাই জন্য এরকম একটা ইনভেনশন হচ্ছে ভার্চুয়াল অটোপসি। মানে কি? আমরা অটোপসিটা আমরা মানে হাতে কলমে, আমরা সামনাসামনি যে কনভেনশনাল মেথড যে অটোপসি করি, আমরা ডিসেকশন করি, ভিসেরা বের করি, এরকম কিছু না। এটা মেইনলি পুরোটা ইমেজিং এর উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, আমরা ডিরেক্ট বডির সাথে আমরা কোনো কন্ট্যাক্ট আসতেছে না, আমরা বডির একটা ইমেজিং হবে, একটা 3D ইমেজিং হবে। ওই ইমেজিং এর মাধ্যমে আমরা, ডক্টররা বুঝবে যে কিভাবে ওখানে মানে কোন জায়গায় ইনজুরি আছে, কোন জায়গায় আমাদের হচ্ছে সাইনাসিস আছে, কি কি জায়গায় চেঞ্জ আছে, তারপর কালার চেঞ্জ, কোন জায়গায় কি চেঞ্জ আছে, ওগুলো আমরা বুঝতে পারবো। এটা মেইনলি একটা নন ইনভেসিভ টেকনিক। কি টেকনিক? নন ইনভেসিভ। মানে হচ্ছে আমরা মানে আমরা ইনভেট করবো, নন ইনভেসিভ মানে হচ্ছে আমরা ডিসেকশন করলাম না, আমরা হচ্ছে এটা হাতে কলমে করলাম না, আমরা ইমেজিং এর মাধ্যমে করলাম। তো নন ইনভেসিভ টেকনিক কজ অফ ডেথ বের করার জন্য।
তো এখানে মেনলি ইমেজিং এর মাধ্যমে হয়। কি কি ইমেজিং দেখি আমরা? সিটি স্ক্যান করি, আর হচ্ছে এমআরআই, সিটি স্ক্যান, এমআরআই আর স্পেকট্রোস্কোপি স্পেকট্রোস্কোপি এই তিনটা জিনিসের মাধ্যমে হচ্ছে আমরা এখানে আমরা বুঝতে পারবো, আমরা অটোপসিটা এই জিনিসটা, এই তিনটা জিনিসের ইমেজিং এর মাধ্যমে আমরা বুঝতে পারবো। সিটি স্ক্যানের মাধ্যমে আমরা কি দেখি? সিটি স্ক্যানের মাধ্যমে আমরা দেখতে পাই যে নর্মাল অ্যানাটমিক্যাল ফাইন্ডিং। হ্যাঁ, আমরা সিটি স্ক্যানের মাধ্যমে আমাদের অ্যানাটমিক্যাল ফাইন্ডিংটা বুঝতে পারি, অ্যানাটমিক্যাল ফাইন্ডিংটা বুঝতে পারি। এমআরআই দিয়ে আমরা কি বুঝি? এমআরআই দিয়ে আমরা হচ্ছে সফট টিস্যু ইনজুরি গুলো বুঝতে পারবো, সফট টিস্যু ইনজুরি আমরা বুঝতে পারবো হচ্ছে সফট টিস্যু ইনজুরি। আর হচ্ছে এমআর স্পেকট্রোস্কোপি, যেটা এমআর স্পেকট্রোস্কোপি আমরা দিয়ে কি বুঝতে পারবো? এমআর স্পেকট্রোস্কোপি দিয়ে আমরা টাইম সিন্স ডেটটা বুঝতে পারবো। কিভাবে বুঝতে পারবো? আমরা হচ্ছে যখন একটা বডি ডিকম্পোজ হওয়া শুরু করে তখন কিছু মেটাবোলাইট ফর্ম করে, তো ওই মেটাবোলাইটটা আমাদের এমআর স্পেকট্রোস্কোপিটা মেজার করতে পারে, ঠিক আছে? তো এই মেজার করতে পারলে তখন আমরা বুঝতে পারবো যে কখন সে মারা গেছে, কখন মেটাবোলাইট ফর্ম হয়েছে, কখন ডিকম্পোজিশন হচ্ছে। তো ওইটা দিয়ে আমরা টাইম সিন্স ডেটটা বুঝতে পারবো। তার মানে কি, ভার্চুয়াল অটোপসি হচ্ছে ইমেজিং এর মাধ্যমে কাজ করে, যেরকম সিটি স্ক্যান, এমআরআই, এমআর স্পেকট্রোস্কোপি। সিটি স্ক্যান দিয়ে তার অ্যানাটমিক্যাল ফাইন্ডিং গুলো যে বুঝতে পারবো, অ্যানাটমিক্যাল অবস্থাটা কি। এমআরআই দিয়ে তার সফট টিস্যুর মধ্যে কি ইনজুরি আছে ওগুলা বুঝতে পারবো। এমআর স্পেকট্রোস্কোপি দিয়ে আমরা বুঝতে পারবো হচ্ছে টাইম সিন্স ডেট, তার ডেথ কখন হয়েছে, কারণ মেটাবলিকটা মেজার করে আমরা এইভাবে বুঝতে পারবো। তো এখন এগুলা কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ কি? আমরা যদি অ্যাডভান্টেজটা একটু দেখি, অ্যাডভান্টেজ আমরা কি পাবো? হ্যাঁ, ফার্স্টে আমরা একটু দেখি যে আমাদের কিছু ইয়ে হয়, আমরা যখন কনভেনশনাল অটোপসি করি তখন আমাদের যে ডিসেকশন করা হয়, ডিসেকশন করতে গিয়ে দেখা যায় মাঝে মাঝে আমরা অনেক এভিডেন্স ডিস্ট্রয় করে ফেলি, কিন্তু এখানে ভার্চুয়াল অটোপসিতে ওই এভিডেন্স ডিস্ট্রয় হয় না। এভিডেন্স কি হয় না? এভিডেন্স ডিস্ট্রয় হয় না, এভিডেন্স ডিস্ট্রয় হয় না, যেহেতু আমরা ইমেজিং এর মাধ্যমে করতেছি, আমরা বডির সাথে কোনো কন্ট্যাক্টে নাই। তারপরে দেখা যায় যে আমরা এখানে কিন্তু অনেকগুলো কেস, যেরকম এমফাইসিমা, নিউমোথোরাক্স, এই টাইপের কেসটা আমরা ভার্চুয়াল অটোপসি দিয়ে ভালোভাবে বুঝতে পারি। নিউমোথোরাক্স, এমফাইসিমা, এই টাইপের কেস আমরা ভালো বুঝতে পারি। তারপরে আসতেছে আমরা এখানে 2D আর 3D ইমেজিং করতে পারি। হ্যাঁ, এখানে আমরা 2D 3D ইমেজিং করি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই 2D আর 3D ইমেজিং এর মাধ্যমে আমরা কি দেখতে পাই? আমরা হচ্ছে 2D আর 3D ইমেজিং এর মাধ্যমে আমরা মানে একটা বডির যে ভার্চুয়াল কোনো ইনজুরি থাকলে ওটা একটা 3D ইমেজ একটা হবে, 3D ইমেজে আমরা একটা ভার্চুয়াল একটা ইমেজ পাবো, ওই ইমেজে আমরা তার কিন্তু ইনজুরি গুলা ভালোভাবে বুঝতে পারবো। তাই জন্য 2D আর 3D ইমেজিং এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ, হ্যাঁ, ভার্চুয়াল অটোপসি। আর সাথে হইতেছে আমরা বায়োপসি করতে পারবো, অর্গানের বায়োপসি করতে পারবো। আমরা নর্মাল কনভেনশনাল অটোপসির জন্য কেসে আমরা বায়োপসির জন্য পাঠাইতে হয়, কিন্তু এখানে ভার্চুয়াল অটোপসি দিয়ে আমরা বায়োপসি করতে পারবো। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ। এবার যদি আমরা ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখি তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি পাবো? ডিসঅ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো বলতে কি, ডিসঅ্যাডভান্টেজ একটা তো অবভিয়াসলি একটা ইম্পর্টেন্ট, অনেক বেশি হাই কস্ট। এই যে ভার্চুয়াল যে অটোপসি যেগুলো টেকনোলজি দিয়ে করি ওগুলোর কস্টিং কিন্তু অনেক বেশি পড়ে। তো এগুলো কি, এগুলো হচ্ছে অনেক হাই কস্টের। তারপর সাথে সাথে আমাদের যে রেডিও ইমেজিং, আমরা মেনলি ইমেজিং মাধ্যমে তো অটোপসিটা করতেছি, তো ইমেজিং এর জন্য দেখা যায় কি ওগুলোর অনেক বেশি লিমিটেশন থাকে। তো ইমেজিং এর অনেক বেশি লিমিটেশন থাকলেও অনেক হাই কস্ট, মাঝে মাঝে কি হয় দেখা যায় যে আমাদের ডাটাবেসটাও ইনসাফিসিয়েন্ট হবে। তারপরে আমাদের মাঝে মাঝে যে ইন্টারনাল অর্গান গুলো ওগুলা কিন্তু আমাদের যে ইমেজিং এর মাধ্যমে আমরা কালারটা ঠিক মতো বুঝতে পারি না, তো কালার অফ ইন্টারনাল অর্গান আমরা ঠিক মতো বুঝতে পারবো না, কালার অফ ইন্টারনাল অর্গান বুঝতে পারবো না। তারপর মাঝে মাঝে দেখা যায় যে এটা কি পোস্টমর্টম না অ্যান্টিমর্টম, তারপর এটা আমরা উনটা পোস্টমর্টম, এটা উন দেখলাম ওটা আমরা বুঝতে পারি না এটা যে পোস্টমর্টম নাকি অ্যান্টিমর্টম উন, এটা ঠিক মতো আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না, মানে অনেক বেশি হাই কস্ট থাকে, লিমিটেশন থাকে, ইমেজিং এর কিছু লিমিটেশন, কালারটা বুঝতে পারবো না, পোস্টমর্টম নাকি অ্যান্টিমর্টম অন্যটা বুঝতে পারবো না। তারপর কি হয়, পোস্টমর্টম আর্টিফ্যাক্ট গুলো আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না। পোস্টমর্টম আর্টিফ্যাক্ট গুলো কি কি? আর্টিফ্যাক্ট জিনিসটা হচ্ছে সাপোজ একটা উন্ড, হ্যাঁ, উন্ডের আমরা একবার অটোপসি করলাম, বা হচ্ছে একটা সিউইং করলাম বা যে কোনো কিছু করলাম, ওটা একবার তো কন্ট্যাক্টে আসলো, কন্ট্যাক্টে আসার পর ওখানে কিছু চেঞ্জ চলে আসবে, তখন চেঞ্জ চলে আসলো তখন নেক্সট যখন আমরা ওটা দেখতে যাব তখন দেখবো যে ওই ফার্স্টে যে উনটা ছিল যেরকম ছিল ওটা না এখন আর নাই, ওটা চেঞ্জ হয়ে গেছে, ডিফারেন্ট হয়ে গেছে, মানে এটা অরিজিনালের মতো আর নাই। তো আমরা প্রথমেই যে চেঞ্জটা, এটা কি বলে পোস্টমর্টম আর্টিফ্যাক্ট, মানে প্রথমে যেটা করছি ওটার কারণে একটা চেঞ্জ আসছে, যেটার জন্য আমরা সেকেন্ড টাইম যখন করতে যাব অটোপসি তখন আমরা দেখতে পাবো যে ওইটা ফার্স্ট এর মতো অরিজিনাল আমরা উনটা পাচ্ছি না, তখনও কিন্তু আমাদের কজ অফ ডেথ একটা সমস্যা হবে। আর্টিফ্যাক্ট যখন হয় তখন কিন্তু আমরা পারফেক্ট কজ অফ ডেথ আমরা বলতে পারি না। তো আমরা আর্টিফ্যাক্ট গুলো আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না। তারপরে আমাদের সফট টিস্যু ইনজুরি গুলো আমরা বুঝতে পারবো না ঠিক মতো, সফট টিস্যু ইনজুরি থাকে। তো এগুলো হইতেছে মেইনলি ডিসঅ্যাডভান্টেজ। যদি ভার্চুয়াল ভার্সেস আমরা একটু দেখি, ভার্চুয়াল অটোপসি ভার্সেস কনভেনশনাল যে মানে আমাদের নর্মাল অটোপসি, এটা একটু একবার ডিফারেন্স বা একটু চিন্তা করি যে কি হইতে পারে ভার্চুয়াল ভার্সেস কনভেনশনাল।
তো কনভেনশনালে আমরা কি দেখি? হ্যাঁ, কনভেনশনালে আমাদের কি দেখা যায়? আমাদের এভিডেন্স গুলো ডিস্ট্রয় হয়, কিন্তু ভার্চুয়াল অটোপসিতে আমাদের কোনো এভিডেন্স ডিস্ট্রয় হয় না। তারপরে হচ্ছে কনভেনশনালে কি দেখা যায়? কনভেনশনাল হচ্ছে একটা নন ইনভেসিভ টেকনিক, আর ভার্চুয়াল একটা হচ্ছে নন ইনভেসিভ টেকনিক। তারপরে দেখা যায় যে এখানে কোনো আর্টিফেক্ট পাওয়া যায় না, নো মিউটিলেশন আর আর্টিফেক্ট কোথায় পাওয়া যায় না? ভার্চুয়াল অটোপসিতে কোনো মিউটিলেশন হয় না, আর্টিফেক্ট পাওয়া যায় না। কিন্তু কনভেনশনাল অটোপসিতে যেহেতু আমরা বডির কন্ট্যাক্টে আসতেছি, তার মানে আমরা হচ্ছে ওখানে একটা চেঞ্জ এনে ফেলবো, তার মানে আর্টিফেক্ট আমরা পাবো। তারপরে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, কোনো কিছুতে দেখা যায় কি রিলিজিয়াস কোনো বিলিফ আছে আমাদের, যেরকম ইসলামিক কোনো বিলিফ মানে অটোপসি অনেক কেউ ফ্যামিলি কনজারভেশন বা কনজারভেটিভ বিহেভিয়ার বা বিলিফের জন্য তারা কি করে, মানে বডির যে কনভেনশনাল অটোপসিটা করতে দেয় না। কিন্তু ভার্চুয়াল অটোপসি এই কেসে করা যাবে, যেহেতু বডির ইমেজিং আমরা ইউজ করতেছি। তো এখানে রিলিজিয়াল বিলিফের সাথে এটা হচ্ছে কন্ট্রাডিক্ট করবে না। তো আমরা এই জায়গায় এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ভার্চুয়াল অটোপসি। তো এটাই মেইনলি হইতেছে ভার্চুয়াল কনভেনশনাল অটোপসি। তো এই হচ্ছে অল অ্যারাউন্ড অটোপসি রিলেটেড, মানে যত আমি কভার করতে চেষ্টা করছি। আই হোপ অটোপসির মতো ইম্পর্টেন্ট টপিক আমি কিছুটা হইলেও চেষ্টা করছি যে একটু বোঝানোর। তো দিস ইজ অল, থ্যাংক ইউ।